আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। তো আমাকে ঠিকঠাকভাবে শোনা যাচ্ছে কিনা একটু জানাবা, যে ঠিকঠাকভাবে শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা। সবাই একটু দ্রুত জয়েন করে ফেলো। কি হলো, আমি লাইভে কেন বুঝতে পারতেছি। ওকে, আমরা হচ্ছে আমাকে একটু শোনা যাচ্ছে না, একটু কমেন্ট করবো তোমরা ক্লাসে। আর হচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে আমরা গত ক্লাসগুলোতে যেগুলো ক্লাস নিয়েছি তোমাদের, মানে এই গোল্ডেন ব্যাচ শুরু হওয়া থেকে আমি হচ্ছে দুইটা অধ্যায় শেষ করছি। একটা হচ্ছে সেকেন্ড পেপারের ফার্স্ট অধ্যায় আর সেকেন্ড অধ্যায়। আজকে হচ্ছে আমরা সেকেন্ড পেপারের তৃতীয় অধ্যায় শুরু করব। তো সবাই একটু দ্রুত জয়েন করে ফেলি। তাহলে হচ্ছে আমরা কিন্তু আজকে তৃতীয় অধ্যায়টা শুরু করব। যদি পারি তাহলে হচ্ছে যদি শেষ করতে পারি তাহলে শেষ করে দিব আজকের ক্লাসে এটা। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ইশরাত। তো কথা হচ্ছে আমরা আজকের অধ্যায় নাম হচ্ছে আরোহের প্রকারভেদ। জাস্ট আমরা কিন্তু যে প্রথম পত্রে 5 অধ্যায় অনুমান অধ্যায় আছে, ওখানে পড়ছে যে জাস্ট অনুমান 2 প্রকার, আরোহ অবরোহ। সেই যে আরোহের একটা অবরোহের প্রকারভেদ আছে হচ্ছে আমাদের প্রথম পত্রের 6 অধ্যায়, আর আরোহের প্রকারভেদ এটা হচ্ছে সেকেন্ড পেপারে 3 অধ্যায়। তো আমরা আজকে হচ্ছে সেকেন্ড পেপারে এই 3 অধ্যায়টার উপরই ক্লাস নিব। একটু খেয়াল করো, খুবই সহজ একটা অধ্যায়। যে প্রথম 2টা অধ্যায় পড়ছিলাম সেকেন্ড পেপারের, যে প্রথম অধ্যায় যৌক্তিক সংজ্ঞা আর যৌক্তিক বিভাগ, এগুলো কিন্তু একটু বেশি মানে একটু কঠিন লাগে নিয়মগুলো, আর অনুভূতিগুলো একটু ধরতে কঠিন লাগে। বাট আদারওয়াইজ কিন্তু ওই 2টা অধ্যায় চাইতে এই অধ্যায় অনেক সহজ। জাস্ট তোমাকে বুঝতে হবে মানে কয়েকটা বেসিক জিনিস, যেটা হচ্ছে আমরা ফার্স্ট পেপারে তোমরা পড়ছো, সেই সব জিনিস থাকলে এটা হবে, না থাকলে হবে না। জাস্ট খুবই সহজ জিনিস। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে জাস্ট আরোহের প্রকারের ফার্স্ট অফ অল হচ্ছে আরোহ কি আমরা জানি যে কম ব্যাপক আশ্র বাক্য থেকে যখন হচ্ছে বেশি ব্যাপক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করে সেটা হচ্ছে আরোহ অনুমান। এক কথায় ব্যাপকতা বাড়ে এবং এর আকৃতিতে থাকে হচ্ছে ঊর্ধ্বগামী। এটা আমরা সবাই জানি, বেসিক কথাবার্তা। তো আরোহ হচ্ছে কয় প্রকার? আরোহ হচ্ছে 2 প্রকার, প্রকৃত আর অপ্রকৃত। প্রকৃত আবার 3 প্রকার, অপ্রকৃত আবার 3 প্রকার। এই জিনিসটা মনে রাখবে, আরোহ 2 প্রকার, একটা হচ্ছে প্রকৃত আর একটা হচ্ছে অপ্রকৃত। প্রকৃত 3 প্রকার, অপ্রকৃত 3 প্রকার। আমরা সেগুলো একটু এখন খেয়াল করব। ওকে, তাহলে খেয়াল করো, বলছে যে আরোহণ মনকে প্রথমত 2 ভাগে ভাগ করা হয়, প্রকৃত এবং প্রকৃতির অপর নাম আছে জহত্ব আরোহ। পরীক্ষায় আসতে পারে জহত্বের কথা বলতে পারে, তখন বুঝতে হবে এটা হচ্ছে প্রকৃত আরোহ। আর অপ্রকৃত আরোহ হচ্ছে কি আমার তথাকথিত আরোহ। কারণ কি অপ্রকৃত মানে যেটা হচ্ছে প্রমাণিত হয় নাই, বৈজ্ঞানিক ভিত্তি নাই, যার কারণে এটা কিন্তু তথাকথিত মানে মানুষের মুখে মুখে প্রচলিত। আর বলছে প্রকৃত আরোহ মানে হচ্ছে যথার্থ আরোহ, মানে প্রকৃত মানে সেটা হচ্ছে প্রমাণিত হয়েছে। যখন আমরা পরীক্ষায় গঘটাকে লিখি না, উক্তির যথার্থ হয়েছে বা উক্তিটি হচ্ছে এই গল্পের সাথে যথার্থ প্রমাণ পাওয়া যাচ্ছে, তার মানে হচ্ছে এটা প্রকৃত এবং প্রমাণিত বিষয়। ঠিক আছে, ওকে। তাহলে আমরা বুঝলাম যে প্রকৃত কি আর হচ্ছে অপ্রকৃত বিষয়টা। এখন দেখবো যে এবার প্রকৃতও 3 প্রকার। বললাম না প্রত্যেকটা আরোহ আবার 3 প্রকার, জাস্ট প্রকৃত 3 প্রকার, অপ্রকৃতও 3 প্রকার। বাট আরোহ প্রধানত 2 প্রকার, প্রকৃত আর হচ্ছে অপ্রকৃত। এখন দেখছি প্রকৃত 3 প্রকার কি কি, বৈজ্ঞানিক, অবৈজ্ঞানিক আর হচ্ছে সাদৃশ্যমান। আবার বলছে হচ্ছে আমাদের মনে রাখবাই যে আমাদের অপ্রকৃত আরোহ যে প্রকারভেদ, এইটা কিন্তু যুক্তিবিদ মিল করছে। অনেক সময় এমসিকিউতে আসে যে অপ্রকৃত আরোহের প্রকারভেদ কে করছে, এটা হচ্ছে যুক্তিবিদ মিল। উনিও 3 ভাগে ভাগ করছে, একটা হচ্ছে পূর্ণাঙ্গ, আর একটা যুক্তিসম্মূলক, আর একটা হচ্ছে ঘটনা সংযোজন। আমরা এখন ডিটেলস একটু দেখবো ছক আকারে যে আমাদের আরোহ হচ্ছে কয় প্রকার বললাম, এই যে 2 প্রকার, সেখান থেকে দেখো আসছে। এখানে আমাদের এই আলোচনাটা একটু খেয়াল করলে আমরা খুব সহজে এটা বুঝতে পারবো। এই আলোচনাটা একটু আমাদের খেয়াল করতে হবে, মানে কেন এটা প্রকৃত, কেন এটা থেকে আলাদা, একটু খেয়াল করবো। ঠিক আছে, বলছে যে প্রকৃত আরোহ এর অপর নাম কি ছিল, যথার্থ আরোহ।
হ্যাঁ মাসুদ, আমি তো কোচিং রে, আমি বাসায় যাব 9টার মধ্যে, 9টার পরে ফ্রি হব চকবাজারে। বাসায় কারো কেউ থাকলে তার থেকে নে। টাটা। আমি লাইভে কোচিংয়ে, টাটা টাটা, আমি কোচিংয়ে লাইভে, টাটা। কথা হচ্ছে প্রকৃত আরোহ কয় প্রকার? প্রকৃত আরোহ হচ্ছে দেখো 3 প্রকার, বাট প্রকৃত আরোহের অপর নাম কি বলছিলাম? যথার্থ আরোহ, কারণ এটা প্রমাণিত আর বৈজ্ঞানিক ভিত্তি আছে। আর অপ্রকৃত আরোহ হচ্ছে তথা কথিত, যেটা হচ্ছে কি নাই, বৈজ্ঞানিক ভিত্তি নাই, ঠিক আছে, যেটা হচ্ছে বৈজ্ঞানিক কোনো ভিত্তি নাই। তারপরে আমরা বলছি দেখো যে প্রকৃত আরোহ কয় প্রকার? 3 প্রকার, বৈজ্ঞানিক, আর বলছে অবৈজ্ঞানিক, এবং হচ্ছে সাদৃশ্যমান। আমাদের এখান থেকে দেখো সৃজনশীল কোশ্চেন এখান থেকে আসবে, এই 3টা জিনিস আর এই 3টা জিনিস, এই জাস্ট এই 6টা জিনিস যদি আমরা ভালোভাবে চিনতে পারি এবং উদ্দীপক দেখে ধরতে পারি, তাহলে আমরা খুব সহজেই মানে বুঝতে পারবো মানে সৃজনশীল কোন টপিক থেকে আমাদের আসতেছে, ঠিক আছে। তারপর বলছে হচ্ছে আমাদের প্রকৃত আরোহ কয় প্রকার? প্রকৃত আরোহ দেখো 3 প্রকারের মধ্যে প্রথমটা হচ্ছে বৈজ্ঞানিক। মনে রাখতে হবে হচ্ছে আমাদের আরোহের ভিত্তি কি কি আছে। আরোহের ভিত্তি 2টা, একটা হচ্ছে বস্তুগত ভিত্তি, এটা মনে রাখবা যে জাস্ট আমরা পড়ছিলাম যে আরোহের ভিত্তি, তো সেই আরোহের ভিত্তি হচ্ছে আমাদের 2টা, একটা হচ্ছে বস্তুগত ভিত্তি, যেটা আমরা প্রথম মানে পত্রে কিন্তু পড়ছি এই বিষয়টা, আর একটা হচ্ছে আমাদের আকারগত ভিত্তি। তো সে আকারগত ভিত্তি, প্রত্যেকটা ভিত্তির মনে রাখবা 2টা করে নীতি আছে, প্রত্যেকটা ভিত্তির 2টা করে নীতি আছে। আকারগত ভিত্তির 2টা নীতি কি কি? একটা হচ্ছে কার্যকারণ নিয়ম, কার্যকারণ, আর একটা বলতেছে আমরা প্রকৃতির নিয়মানুবর্তিতার নীতি, ঠিক আছে, নিয়মানুবর্তিতার নীতি, এই 2টা নীতি থাকবে এখানে। বলছি আমাদের আকারগত ভিত্তি 2টা নীতি কি কি? একটা হচ্ছে কার্যকারণ, আর একটা হচ্ছে প্রকৃতির নিয়মানুবর্তিতার নীতি। আর একটা বলছি হচ্ছে আমাদের বস্তুগত ভিত্তি 2টা নীতি কি কি? একটা হচ্ছে পরীক্ষণ, আর একটা হচ্ছে আমাদের কি আছে, নিরীক্ষণ। এই 2টা জিনিস, পরীক্ষণ আর নিরীক্ষণ হচ্ছে আমাদের বস্তুগত ভিত্তির 2টা নীতি। বলছিলাম হচ্ছে প্রত্যেকটা ভিত্তির 2টা করে নীতি থাকবে, একটা হচ্ছে আমাদের বস্তুগত হচ্ছে পরীক্ষণ আর নিরীক্ষণ, আর আকারগত হচ্ছে কার্যকারণ নিয়ম, আর হচ্ছে প্রকৃতির নিয়মানুবর্তিতার নীতি। এই 2টা জিনিস কিন্তু মনে রাখতে হবে। এখন আমরা চলে আসি বৈজ্ঞানিক আরোহ। তো বৈজ্ঞানিক আরোহ তখনই হবে যখন আমাদের আকারগত ভিত্তির এক হচ্ছে আমাদের কার্যকারণ নিয়ম থাকবে, আর হচ্ছে আরেকটা কি, আরেকটা হচ্ছে 2 নম্বর বললাম যে প্রকৃতির নিয়মানুবর্তিতার নীতি, ঠিক আছে। এই 2টা জিনিস যখন থাকবে একসাথে, তখন সেটা হচ্ছে আমাদের, তখন সেটাকে বলবো আমরা হচ্ছে বৈজ্ঞানিক আরোহ, ঠিক আছে। এক কথায় ওই কাজটা যে ঘটতেছে তার পিছনে বৈজ্ঞানিক কারণ থাকা লাগবে, বৈজ্ঞানিক একটা কারণ থাকবে। এবং আরেকটা জিনিস হচ্ছে আমাদের প্রকৃতির এই যে নিয়মানুবর্তিতা, প্রকৃতি। আচ্ছা, তার আগে আমরা একটা কথা বলি যে কার্যকারণ নিয়মটা কি আর প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতিটা কি। দেখো আমরা বলছি কার্যকারণ নিয়ম, এখানে বলছে কার্য প্লাস কারণ। দেখো মানে এখানে কি আছে, এখানে কাজ মানে কার্য প্লাস কারণ আছে, কাজ এবং কারণ। মনে রাখো প্রত্যেকটা কাজের পিছনে যে কারণ থাকে না, ওই কারণটার কারণেই কিন্তু ওই কাজটা ঘটে। প্রত্যেকটা কাজের পিছনে একটা নির্দিষ্ট কারণ থাকে, একটা নির্দিষ্ট বা আমরা বলি স্পেসিফিক একটা কারণ থাকে। তো ওই নির্দিষ্ট কারণে কিন্তু ওই কাজটা সংগঠিত হয়, এই জন্য বলছে হচ্ছে কার্যকারণ। আর ওই কারণ ছাড়া, মনে রাখবে কারণ ছাড়া পৃথিবীতে কোনো কাজই ঘটে না। কারণ ছাড়া যদি তুমি কোনো কাজ ঘটে, তার মানে মনে রাখবা তুমি হচ্ছে বাইককে কাজ করতেছো, মানে হচ্ছে হচ্ছে যে এই কাজের কোনো ভিত্তি নাই। তো আমরা যখন ফোন টিপি অতিরিক্ত, এটা কিন্তু বাইককে কাজ কাম, মানে তুমি দেখবা আসলে কেন তুমি কাজটা করতেছো, ওর পিছে কারণটা কি আছে এবং এর পিছে তোমার লাভটা হচ্ছে কি, এই লাভটা খুঁজে বের করা হচ্ছে কার্যকারণ, ঠিক আছে। তো এখন বলতেছিলাম আমরা হচ্ছে প্রত্যেকটা কাজের পিছনে যে কারণ থাকবে, কারণ ছাড়া কোনো কাজ ঘটবে না, এটাকে বলবে কার্যকারণ। এবং এই কার্যকারণ নীতিটা আমাদের বৈজ্ঞানিক আরোহতে থাকবে। আর একটা বলছে হচ্ছে প্রকৃতির নিয়মানুবর্তিত নীতি। প্রকৃতির নিয়মানুবর্তিত নীতিটা কি, যে প্রকৃতি সবসময় নিয়ম মেনে চলে, প্রকৃতিতে খামখেয়ালি কোনো স্থান নেই। প্রকৃতি দেখো সব জায়গায় প্রকৃতি সেম আচরণ করবে। এই 3টা সেন্টেন্স মনে রাখবা প্রকৃতির নিয়মানুবর্তিত নীতির ক্ষেত্রে, যে প্রকৃতি সবসময় মানে সব জায়গায় একই আচরণ করবে। প্রকৃতি হচ্ছে কি থাকবে না, কোনো খামখেয়ালি স্থান নেই। প্রকৃতি সবসময় একই বৈশিষ্ট্যের কারণে একই আচরণ করবে। প্রকৃতি কিন্তু কখনো কিছু চেঞ্জ হয় না। আমাদের মানুষের চেঞ্জ হয়, আজকে 8 ঘন্টা পড়ছি তো কালকে খোঁজ নাই, বা তারপর দিন 2 ঘন্টা পড়ছি। বাট প্রকৃতির এইটা হবে না, যদি 8 ঘন্টা আজকে পড়ে কালকে 8 ঘন্টায় পড়বে। এটা হচ্ছে প্রকৃতির নিয়মানুবর্তিত নীতি। আমরা ছোটবেলায় পড়ছিলাম রচনায়
নিয়মানুবর্তিতা। তো নিয়মানুবর্তিতা মানে হচ্ছে নিয়মের কাজ নিয়মে করা, সময়ের কাজ সময়ে করাকে বলা হয় সময়ানুবর্তিতা। তো ঠিক তেমনি প্রকৃতি যে নিয়ম মেনে চলে ওই নীতিকে বলা হচ্ছে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি। এখন একটু কমেন্ট করো যে তোমরা প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি আর কার্যকারণ নীতি বুঝছো কিনা। এই দুটো জিনিস বোঝা লাগবে, এই দুইটা জিনিস বুঝলে আমাদের হচ্ছে এই দুইটা অধ্যায় কভার হবে, মানে এইটা নিয়ে আলোচনা যত যা, মানে এটা থাকবে এটা থাকবে না। আমাদের প্রথম পত্রের সপ্তম অধ্যায়ে কিন্তু এটা আছে। একটু আগে দেখলাম 8 জন, এখন 5 জন, ঘটনা কি? এই যে এটা হচ্ছে আমরা পড়তেছিলাম একটু আগে না, যে ওই যে আমাদের কার্যকারণ। দেখো তুমি ক্লাস করার জন্য ফোনটা নিছো, কিন্তু তুমি এখন ক্লাস না করে তুমি রিলস দেখতে যাচ্ছ, ফেসবুকই তো, ফেসবুক থেকে আরেকটা চলে যাচ্ছ, এটাই আর কি। তো কার্যকারণ খোঁজো, তুমি যে ওটা দেখতেছো ওর থেকে কি শিখছো, তুমি যাই দেখো, বাট শেখাটা ম্যাটার, তুমি কিছু শিখতেছো কিনা। তুমি টাকা দিয়ে কোর্স কিনছেন, ক্লাস না করলে কার দোষ? তোমার তো লাকি ভাই, ক্লাসটা পরে পেয়ে যাচ্ছ রেকর্ড। ওকে, আচ্ছা আমাদের তো অবস্থা একবার বলেন, আমাদের রিয়াজ বুঝতে পারছে। ওকে, এই দুটো জিনিস আবার বলতেছি, একটু রিপিট করে একটু খেয়াল করবা। আমরা বলছিলাম যে আমাদের আরোহের ভিত্তি দুইটা, একটা হচ্ছে বস্তুগত ভিত্তি আর একটা হচ্ছে আকারগত ভিত্তি। ঠিক আছে, আরোহের ভিত্তি কয়টা? দুইটা, একটা হচ্ছে বস্তুগত আর একটা হচ্ছে আকারগত। তো বস্তুগত ভিত্তির মনে রাখবো দুইটা নীতি, আকারগত ভিত্তিরও দুইটা নীতি। তো বস্তুগত ভিত্তি দুইটা নীতি কি কি? পরীক্ষণ আর নিরীক্ষণ। তো মনে রাখবা পরীক্ষণ করা হয় সবসময় কৃত্রিম পরিবেশে। কোন পরিবেশে? কৃত্রিম পরিবেশে। আর নিরীক্ষণ করা হয় সবসময় হচ্ছে প্রাকৃতিক পরিবেশে। নিরীক্ষণ মনে করো অবজার্ভ করা, পর্যবেক্ষণ করা বা প্রত্যক্ষণ করাকে বলা হচ্ছে নিরীক্ষণ। তো নিরীক্ষণ করা হয় অলওয়েজ প্রাকৃতিক পরিবেশে। আমরা মনে করো নর্মালি একজন মানুষকে আমি হচ্ছে তার উপরে সে দৈনিক কি কি কাজ করে 24 ঘন্টা, এটা আমি পর্যবেক্ষণ করব, তার মানে এটা অবশ্যই প্রাকৃতিক পরিবেশে হবে। আর আমরা বললাম হচ্ছে যে পরীক্ষণ মানে হচ্ছে ল্যাবে করা হয়, যেটা হচ্ছে কৃত্রিম পরিবেশে করা হয়, কৃত্রিম একটা পরিবেশে নিয়ে করা হয়। তো এটা হচ্ছে বলছিলাম আমরা হচ্ছে বস্তুগত ভিত্তিক দুইটা নীতি, একটা হচ্ছে পরীক্ষণ আর একটা হচ্ছে নিরীক্ষণ। এখন আসে আকারগত ভিত্তিক যে দুইটা নীতি আছে না, একটা হচ্ছে কার্যকারণ আর একটা হচ্ছে আমাদের প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি। তো কার্যকারণ মানে কি বললাম, প্রত্যেকটা কাজের পিছনে একটা কারণ থাকবে। মনে কর কারণ আগে তারপরে কাজ, মানে আমার আগে সেট করতে হবে আমি কি কারণে এই কাজটা করব, তোমাকে কারণটাকে বের করতে হবে। লাইফে দেখো বলতে পারো ভাইয়া আমাদের যুক্তিবিদ্যা কোন কাজে লাগতেছে, দেখো এইটা বাস্তবিক লাইফের হোল লাইফে কাজে লাগতেছে। মানে তুমি যে কাজটা করতেছো, মনে করো তুমি যাই করো, ফেসবুকে কার সাথে চ্যাটিং করতেছো বা কার সাথে ফোনে কথা বলছো, মানে ইচ অ্যান্ড এভরিথিং, সব কাজে সকাল থেকে ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত সব কিছুর পিছনে কার্যকারণটা বের করার চেষ্টা করবা। তো যদি বের করতে পারো তার মানে মনে রাখবা ওই কাজটা তোমার কেন করা উচিত। যদি আগে তুমি কাজ করার আগে কিন্তু আমরা কারণ বের করতে হবে কেন করতেছি। তো এটা যদি বের করতে পারি তাহলে আমরা বুঝবো যে এটার মানে ভ্যালিডিটি আছে কিনা, মানে এটা অ্যাপ্লিকেশনটা কতটা গ্রহণযোগ্য বা কতটা আমাদের দরকার প্রাসঙ্গিক আমাদের লাইফের সাথে। তো এইসব বিষয় কিন্তু আমরা বের করতে পারবো। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে আমাদের এই কার্যকারণটা মানে হচ্ছে প্রত্যেকটা কাজের পিছনে একটাই নির্দিষ্ট কারণ থাকবে। আমরা যখন ফার্স্ট পেপারের সপ্তম অধ্যায় পড়বো তখন এই কার্যকারণের বিষয়ে দেখবা অনেকে বলবে হচ্ছে বহু কারণ বা টপিকটা পড়বো, তখন থেকে বলবে যথার্থ না। আমরা তো তোমাদের সেকেন্ড পেপার শেষ করে তারপর হচ্ছে ফার্স্ট পেপার শুরু করবো, যার কারণে আমরা হচ্ছে সেকেন্ড পেপারগুলো আগে শেষ করতেছি। তো বললাম হচ্ছে এই দীপ্ত ফোন মানে কমেন্ট করছে কত অধ্যায়, এটা কিন্তু জাস্ট দেখো এই যে ভিডিও দেখতেছেন এখানে এখানে জাস্ট একবার ট্যাপ করলে দেখা যায় যে শিরোনামটা ভাই কত অধ্যায়। তো এটা কমেন্ট করার কোনো কি মানে দেখতে পাচ্ছে না কত অধ্যায়, তোমরা এরকম করো। তো এটা আর কি একজনের দিয়ে উদাহরণ দিলাম। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে আমরা কার্যকারণ মানে হচ্ছে প্রত্যেকটা কাজের পিছনে একটা নির্দিষ্ট কারণ থাকবে, মানে একটাই নির্দিষ্ট কারণ, মানে মূল যে একদমই যেটা হচ্ছে 90% বা 100% ভ্যারি করে ওইটা। তাহলে বললাম প্রত্যেকটা ভিডিও দিবে বলে দেন না, ভিডিও আসলে তৈরি করা হয় না, ভিডিও দিব। তাহলে বললাম প্রত্যেকটা কাজের পিছনে একটা নির্দিষ্ট কারণ থাকবে, এটা হচ্ছে কার্যকারণ নিয়ম, মনে রাখবা। আর এটা নিয়ে কথা বলতে চাচ্ছি না, আশা করি বুঝতে পারছো। এখন বললাম আমাদের বৈজ্ঞানিক আরোহ চিনতে হবে। একটা জিনিস বৈজ্ঞানিক আরোহ কিভাবে চিনবে আমরা উদাহরণে পরে যাব, তার আগে দেখো মানে প্রত্যেকটা আমরা বলছিলাম বৈজ্ঞানিক আরোহ হতে গেলে এই কার্যকারণ নিয়ম এবং হচ্ছে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি, এই দুটা নীতিই থাকবে। যখন এই দুটা নীতির মাধ্যমে সিদ্ধান্ত নিবা তখন সেটা হচ্ছে বৈজ্ঞানিক আরোহ। আমি আবার বলি, মানে যে আরোহ অনুমানের ক্ষেত্রে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি এবং কার্যকরণ নীতির মাধ্যমেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আমি আবার রিপিট করি, যে আরোহের ক্ষেত্রে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি এবং কার্যকরণ নীতি এই দুই নীতির মাধ্যমেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়, তাকে বলা হয় বৈজ্ঞানিক আরোহ।
মানে বৈজ্ঞানিক আরোহ হতে গেলে এই দুইটা নীতি থাকবে। সহজ ভাষায় বৈজ্ঞানিক আরোহ মানে তার দুইটা নীতি থাকবে। দীপ্ত তোমাকে আমি লজ্জা দেওয়ার জন্য বলে নাই, জাস্ট অ্যাটলিস্ট সবাই এইসব বিষয় করে যে কত অধ্যায় ভাই দেখাই তো যায়, সেটা নিয়ে কমেন্ট করা কি আছে, এইগুলো হচ্ছে বাইকা জিনিস, মানে আই মিন হচ্ছে অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে। তো দেখো আমরা বললাম হচ্ছে বৈজ্ঞানিক আর হচ্ছে বৈজ্ঞানিক বিষয়টা তাহলে বুঝবো আমরা, বলো আমরা প্রত্যেকটা ডিটেলসে দেখবো, বাট আমি এখানে তোমাদেরকে চেষ্টা করতেছি জাস্ট মাথার ভেতরে সেট করে দেওয়ার, তাহলে যখন আমি নিচে স্লাইডে যাবো দেখবে খুব ইজি লাগতেছে, খুবই ইজি লাগবে। বাট আগে একটু জাস্ট বুঝতে হবে আমাদের কোনটা বৈজ্ঞানিক, কেন বৈজ্ঞানিক হচ্ছে, মূল কনসেপ্টটা আমি তোমাদের সবসময় চেষ্টা করি দেখবা যে কোনো ক্লাসে মূল জিনিসটা আগে মাথায় সেট করে দেওয়ার, তাহলে খুব সহজে হয়ে যাবে। যে কোনো বই পড়তে গেলে তুমি হচ্ছে মূল কোর জিনিসটা সেট করবা, তারপরে তুমি একবার সাপোজ মনে করো তুমি পৌরনীতি পড়ছো, সমাজ বিজ্ঞান পড়তেছো বা অর্থনীতির সেকেন্ড পেপার পড়তেছো, মানে পয়েন্টগুলো যেখানে আছে পয়েন্ট সাবজেক্ট, তো পয়েন্টগুলো মুখস্থ করবা, মানে মূল পয়েন্ট হেডিংটা, তো হেডিং মুখস্থ করলে দেখবা ইজিলি তুমি হচ্ছে সব বিষয় বুঝতেছো। তো হেডিং বুঝে দেখে যদি তুমি মুখস্থ করে ওটা না বুঝো তাহলে ব্যাখ্যাটা পড়বা, এইভাবে পড়তে হয় আর কি। হ্যাঁ ওকে, তাহলে হচ্ছে বৈজ্ঞানিক আরো আশা করি শেষ। এই দুটো নীতি মাধ্যমে যখন সিদ্ধান্ত নেবে তখন সেটা হচ্ছে বৈজ্ঞানিক। এখন অবৈজ্ঞানিক আসি, অবৈজ্ঞানিক মানে সেটা বৈজ্ঞানিক না, তার মানে সেখানে কি হবে, অবৈজ্ঞানিক মানে সেখানে মনে রাখবা যে প্রকৃতির নিয়মানুবর্তের নীতির সাহায্যে সিদ্ধান্ত নিবে, মানে এক কথা এখানে কি থাকবে না, এখানে কার্যকারণটা থাকবে না, এখানে কার্যকারণটা থাকবে না, ঠিক আছে। অবৈজ্ঞানিক আরোহ মানে যে আরোহ মানে প্রকৃতির নিয়মানুবর্তের নীতির সাহায্যে সিদ্ধান্ত অনুমিত হয় এবং কার্যকর নীতি থাকে না। যে আরোহণ নয় প্রকৃতির নিয়মানুবর্তের নীতির সাহায্যে সিদ্ধান্ত অনুমিত হয় তাকে বলা হচ্ছে অবৈজ্ঞানিক আরোহ। এক কথা এখানে কি থাকবে না, এক কথা এখানে হচ্ছে কার্যকরণ থাকবে না। কার্যকরণ থাকলে তো ভাই সেটা বৈজ্ঞানিক হয়ে যেত। কার্যকরণ থাকা মানে কি, সেটা যে কি কারণে ঘটতেছে, মনে করে বাল্ব কেন জ্বলতেছে বা হচ্ছে বিদ্যুৎ কেন ভাই কাজ করতেছে, তো এগুলো কার্যকরণ বের করছে বিজ্ঞানীরা। বিজ্ঞানীদের যত আবিষ্কার সব কিন্তু কার্যকরণ বের করেই এই সিদ্ধান্ত নিছে। কার্যকরণ বের না করলে কিন্তু এগুলো হচ্ছে কেন ঘটতেছে আমরা বুঝতে পারতাম না, যার কারণে বলতেছে হচ্ছে কার্যকরণ হলে তো সেটা বৈজ্ঞানিক হয়ে যেত। জাস্ট মনে রাখবো যখন হচ্ছে এই প্রকৃতির নিয়মানুবর্তী নীতির সাহায্যে সিদ্ধান্ত নিবে তখন সেটা হচ্ছে অবৈজ্ঞানিক, এবং এখানে কার্যকরণ নীতি থাকবে না। কার্যকরণ নীতি থাকলে সেটা বৈজ্ঞানিক হয়ে যাবে। আর একটা জিনিস বলি, এখানে আমাদের মনে রাখবে বৈজ্ঞানিক আরোহ সবসময় সিদ্ধান্ত কি হবে, এখানে যে সিদ্ধান্তটা নিবে এই সিদ্ধান্তটা সবসময় হবে হচ্ছে নিশ্চিত, কারণ আমি যে সিদ্ধান্ত নিবে সবসময় নিশ্চিত হবে। মনে করো যে সিদ্ধান্ত নিবে অলওয়েজ নিশ্চিত, কারণ এটা বৈজ্ঞানিক। এখানে যা ধরবো সেটাই অ্যান্সার, যেটা ভাববো যে কারণে ঘটছে অবশ্যই সেটা এই দুটো নীতি থাকবে। সুতরাং অ্যান্সার আমার হচ্ছে নিশ্চিত হবে, সিদ্ধান্ত যে হবে সে সবসময় নিশ্চিত। বাট এই অবৈজ্ঞানিকে মনে রাখবা সিদ্ধান্ত সবসময় কি, সিদ্ধান্ত সবসময় কি হবে, সিদ্ধান্ত সবসময় হচ্ছে আমার কি হবে, সম্ভাব্য। এটা মনে রাখবা, এটার সিদ্ধান্ত হচ্ছে এই যে পয়েন্টগুলো বলছি জাস্ট এগুলো নোট করতে হয়, মানে যে কথাগুলো বলছি এর সিদ্ধান্ত কি, এর সিদ্ধান্ত হবে সম্ভাব্য, সিদ্ধান্তটা হচ্ছে সম্ভাব্য, ঠিক আছে। তাহলে আমরা বলছি অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত সম্ভাব্য আর বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত নিশ্চিত। হ্যাঁ গুড রিয়াজ। এখন দেখো আশা করি অবৈজ্ঞানিকও বুঝছো, মনে রাখবে এখানে কার্যকরণ থাকবে না, জাস্ট এটার মাধ্যমে প্রকৃতির নিয়মানুবর্তী নীতির মাধ্যমে সিদ্ধান্তটা নিবে। এরপর বলছে সাদৃশ্যমান, এখান থেকে সিকিউ প্রতিবার আসে, এখান থেকে সিকিউ আসে না এমন কোনো পরীক্ষায় হয় না যে সিকিউ এখান থেকে এইটা থেকে আসে না। এখন দেখো গুড রিয়াজ। তাহলে বললাম যে সাদৃশ্যমান মনে রাখবা দুইটি বস্তুর মধ্যে কয়েকটি বিষয়ের মিল আছে বলে বাকি বিষয়ের মিল থাকতে পারে, এটা যে অনুমান করা হয় এটাকে বলা হয় সাদৃশ্যানুমান। আরো একটা সহজ জিনিস, এই সাদৃশ্য দেখো, এটা সাদৃশ্য, এটাকে সন্ধি বিচ্ছেদ করলে কি হবে জানো, সাদৃশ্য প্লাস অনুমান, সাদৃশ্য প্লাস অনুমান, এটাকে বলবো হচ্ছে সাদৃশ্যানুমান, ঠিক আছে। সাদৃশ্য প্লাস অনুমান হচ্ছে সাদৃশ্যানুমান, মানে হচ্ছে এখানে সংজ্ঞাটা খেয়াল করো, মানে দুইটি বস্তুর মধ্যে কয়েকটি বিষয়ের সাদৃশ্যের ভিত্তিতে, মানে আমার সাদৃশ্য বা মিলগত বিষয় আছে কয়েকটা, তার প্রেক্ষিতে অজানা বিষয়ের মিল থাকতে পারে, এটা যে ধরে নেবে এটাকে বলবো হচ্ছে সাদৃশ্যানুমান। এক কথায় সাদৃশ্যের ভিত্তিতে অনুমান করা, সাদৃশ্যের ভিত্তিতে অনুমান করা। আবার বলি সংজ্ঞাটা, যে আরোহ অনুমানে দুটি বস্তুর মধ্যে কয়েকটি বিষয়ের মিল আছে বা কয়েকটি বিষয়ের সাদৃশ্যের ভিত্তিতে বাকি বিষয়ের সাদৃশ্য অনুমান করা হয় তাকে বলবো হচ্ছে সাদৃশ্যানুমান। এবং এই সাদৃশ্যানুমানের মানে কোশ্চেন কেমন হবে, যে সাদৃশ্যানুমান হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সাধু আর একটা হচ্ছে অসাধু, এখান থেকে কোশ্চেন আসে।
সাধু আর অসাধু, আমরা সাধু অসাধু তো যাবো, তার আগে আমি চাচ্ছি তোমাদের এখান থেকে বিষয়টা ক্লিয়ার করার। সাধু, দেখো হ্যাঁ আমরা বললাম সাদৃশ্য মানে হচ্ছে দুই প্রকার, হচ্ছে সাধু আর একটা হচ্ছে অসাধু। এখন সাধু কারা হবে, মনে করো যে বিষয়গুলোর মানে যে সাদৃশ্যমান মৌলিক, প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ বিষয়ের প্রেক্ষিতে, মনে করো আমি বলছি হচ্ছে আমাদের পৃথিবীতে হচ্ছে মানে যেহেতু পৃথিবীতে হচ্ছে কি মানুষ হচ্ছে বসবাস করে, পৃথিবীতে হচ্ছে পৃথিবীর আবহাওয়া আর মঙ্গল যে একটা গ্রহ সেখানে আবহাওয়া মানে একই, পৃথিবীর ভূপৃষ্ঠ গঠন এবং হচ্ছে মঙ্গলের ভূপৃষ্ঠের গঠন একই, পৃথিবীতে যেহেতু মানুষ বাস করে তাহলে মঙ্গলে মানুষ বাস করে। এই যে একটা মানে আমরা হচ্ছে সাদৃশ্যানুমান করলাম, এটা কিন্তু সাধু। কারণ কি, কারণ এই ক্ষেত্রে আমার প্রাসঙ্গিক এই বিষয়টা যে সাধু মানে অনুমানটা করছে এটা প্রাসঙ্গিক। কারণটা হচ্ছে যদি বলি, কারণটা যদি বলি আমরা, কারণটার ক্ষেত্রে আমরা দেখবো যে আমাদের এই ক্ষেত্রে মানে মৌলিক বিষয়ের প্রেক্ষিতে করতেছে। আবার অসাধু বললে মনে রাখবে এটা হচ্ছে এমন জিনিস তোমার হাস্যকর কথাবার্তা, এই তুলনাটা থাকবে, তুলনা বা সাদৃশ্য থাকবে হচ্ছে হাস্যকর। মনে করে বলছে পাখি, পাখি হচ্ছে আকাশে উড়ে, বিমানও আকাশে উড়ে। তো পাখি পাখি হচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে যায়, বিমানও এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে। তো পাখি ডিম পাড়ে, বিমানও ডিম পাড়ে, শুনলে কেমন হাসি লাগতেছে না? তো এইগুলো হচ্ছে আমাদের অসাধু। কারণটা কি, আমরা বলছি যে সাদৃশ্যানুমান আমাদের গুরুত্বহীন, অপ্রাসঙ্গিক এবং হচ্ছে ভিত্তিহীন বিষয়ের উপর প্রেক্ষিতে, ভিত্তিহীন বিষয়ের প্রেক্ষিতে আমার অনুমানটা করা হবে, সেটা হচ্ছে অসাধু। ঠিক আছে, অসাধু। তাহলে আমার সাদৃশ্যমান দুই প্রকার, একটা হচ্ছে সাধু আর একটা অসাধু। আমরা দুটো উদাহরণের মাধ্যমে বলছি, আমরা নেক্সটে আরো কিছু উদাহরণটাও দেখবো। এখন বলি হচ্ছে তাহলে আশা করি তোমাদের এই বৈজ্ঞানিক আরোহ নিয়ে সমস্যা আর থাকবে না। মানে হচ্ছে প্রকৃত আরোহ যে তিন প্রকার, একটা হচ্ছে বৈজ্ঞানিক যেখানে কার্যকর নীতি এবং প্রকৃতির নিয়মানুবর্তী নীতি, দুই নীতির মাধ্যমে সিদ্ধান্ত নেবে, সেটা হচ্ছে আমাদের বৈজ্ঞানিক আরোহ। এবং এখানে বলছে আমরা সিদ্ধান্তটা হবে হচ্ছে নিশ্চিত। আর অবৈজ্ঞানিক আরোহ বলছি কার্যকর নীতি থাকবে না, জাস্ট প্রকৃতির নিয়মানুবর্তিত নীতির সাহায্যেই সিদ্ধান্ত গ্রহণ করবে, সেটা হচ্ছে অবৈজ্ঞানিক। এবং এর সিদ্ধান্ত বলছি সম্ভাব্য। আর সাদৃশ্যমান যেটা হচ্ছে আমাদের দুটি বস্তুর মধ্যে কয়েকটি বিষয়ের মিল আছে বলে বাকি বিষয়ের মিল থাকতে পারে ধরে নেই, সেটা হচ্ছে সাদৃশ্যমান। যখন সেটা প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ বিষয়ের প্রেক্ষিতে করা হবে তখন সেটা সাধু, আর যখন হচ্ছে অপ্রাসঙ্গিক এবং গুরুত্বহীন বিষয়ের প্রেক্ষিতে করা হবে তখন সেটা হচ্ছে অসাধু। এখন মনে রাখতে হবে এই সাদৃশ্যমানের সিদ্ধান্ত কি, এটা সিদ্ধান্ত সম্ভাব্য। মনে রাখবা আমরা এখানে দুইটা জিনিস পড়ছি, একটা হচ্ছে বৈজ্ঞানিক যার সিদ্ধান্ত হচ্ছে আমার নিশ্চিত, অবৈজ্ঞানিক এবং সাদৃশ্যমান এই দুটো জিনিস, অবৈজ্ঞানিক আর সাদৃশ্যমান এই দুটো জিনিসের সিদ্ধান্ত হবে হচ্ছে সম্ভাব্য। ঠিক আছে, সিদ্ধান্ত হবে হচ্ছে সম্ভাব্য। আশা করি এখন বুঝতে পারছো। বলো তো এই তিনটা জিনিস মাথা ঢুকছে কিনা? দেখবা মূল যে পড়া এখানে পিছনে আমাদের মানে পরে আসবে স্লাইডে, অধিকাংশ আমি আলোচনা করে ফেলছি, তখন তোমার দেখলেই মাথায় তুমি ধরতে পারবা, ক্যাচ করতে পারবা। খুবই সহজ একটা অধ্যায়। এখন বলো যে বুঝতে পারছো কিনা যে এই তিনটা জিনিস কোনটা বৈজ্ঞানিক, কোনটা অবৈজ্ঞানিক এবং কোনটা সাদৃশ্যমান, এই তিনটা জিনিস এবং এই তিনটা জিনিস বুঝলে অধ্যায়ই শেষ, অধ্যায় এক পেজে শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো বাকিগুলো আমরা হচ্ছে নেক্সট এখানে শেষে আলোচনা করব। এখন এগুলো বুঝছো কিনা আমাকে বলো। হ্যাঁ, আমাদের তাসমিন বলছে বুঝছে, রিয়াজ বলছে বুঝছি, বিবি মরিয়ম বলছে জি ভাইয়া ক্লিয়ার। ওকে, আশা করি তাহলে বাকিদেরও ক্লিয়ার থাকবে। এখন আমরা আসি অপ্রকৃত আরোহ। বুঝলাম অপ্রকৃত আরোহর অপর নাম তথাকথিত আরোহ। আর অপ্রকৃত আরোহ তিন প্রকার, একটা হচ্ছে কি পূর্ণাঙ্গ, একটা হচ্ছে যুক্তিসম্মূলক, আর একটা হচ্ছে ঘটনা সংযোজন। তো এখন পূর্ণাঙ্গ মানে কি? পূর্ণাঙ্গ মানে মনে রাখবো হচ্ছে সকল দৃষ্টান্ত দেখে সিদ্ধান্ত নিবে, ঠিক আছে? সকল দৃষ্টান্ত দেখে যখন সিদ্ধান্ত নিবে সেটা হচ্ছে আমাদের পূর্ণাঙ্গ। তার মানে মনে রাখো আমার একটা 5 বিঘা জমি আছে, 5 বিঘা জমিতে গাছ লাগানো আছে, আমি 5 বিঘা জমির প্রত্যেকটা কোনা কোনা এবং সব দৃষ্টান্ত সকল গাছ গণনা করে দেখব যে এটা হচ্ছে আমাদের কি সকল গাছ, কোনটা কতটা গাছ আছে, তারপরে সিদ্ধান্ত নিলে সেটা হচ্ছে পূর্ণাঙ্গ। এক কথা পূর্ণাঙ্গ মানে হচ্ছে
ঠিক আছে পূজা, বুঝতে পারছি। যাদের এক্সাম তারা হচ্ছে প্রচুর পড়াশোনা করো, রেকর্ড মানে যে সাবজেক্টের সমস্যা সবগুলো একদম ক্লিয়ার করে ফেলো, যেহেতু সামনেই মানে পরীক্ষা চলে আসছে অনেকের, তো এই জন্য একটু ক্লাস অনেকে কম থাকবে আমি বুঝতে পারতেছি। তো ক্লাসগুলো ঠিকঠাকভাবে করে নিও। হ্যাঁ, পূর্ণাঙ্গ মানে হচ্ছে সকল দৃষ্টান্ত দেখে সিদ্ধান্ত নিবে। তার মানে হচ্ছে আমার আমার যে পূর্ণাঙ্গের ক্ষেত্রে মনে করো আমার এই পূর্ণাঙ্গ কিন্তু একটা ঝামেলা আছে এখানে। পূর্ণাঙ্গের ক্ষেত্রে আমার আমার হচ্ছে আমার যে ঘটনা থাকবে এই ঘটনা কম হতে হবে। এক কথায় বেশি হলে তো তুমি গণনা করতে পারবে না। তোমার যখন কম দৃষ্টান্ত থাকবে এবং কম দৃষ্টান্ত থেকে সিদ্ধান্ত নিতে হবে, তাহলে তার কি হবে, তাহলে সেই ক্ষেত্রে আমার পূর্ণাঙ্গ হবে। খেয়াল করো, আমি বললাম হচ্ছে সকল দৃষ্টান্ত থেকে সিদ্ধান্ত নিবে, এবং মনে রাখা পূর্ণাঙ্গ হচ্ছে নিশ্চিত সিদ্ধান্ত বহিষ্ঠ করে। পূর্ণাঙ্গ কি করে? নিশ্চিত সিদ্ধান্ত বহিষ্ঠ করে। আরো একটা জিনিস শর্টকাট বলে দেই, এই অপ্রকৃত আরোহ যেগুলো আছে সবাই হচ্ছে নিশ্চিত, এদের সিদ্ধান্ত সবাই কি করে, এদের সবাই নিশ্চিত একটা সিদ্ধান্ত বহিষ্ঠ করে, কারণ এখানে যা সিদ্ধান্ত নিবে সেটাই আমাদের ফলাফলে আসবে। ঠিক আছে, তাহলে বলছি আমরা এখানে হচ্ছে আমাদের পূর্ণাঙ্গ আরোহ হচ্ছে সকল দৃষ্টান্ত দেখে সিদ্ধান্ত নিবে, সেটা হচ্ছে পূর্ণাঙ্গ আরোহ। আর যুক্তিসম্মূলক মনে করো একটা বিষয়ের সাথে আরেকটা বিষয়ের সমতা দেখাচ্ছে, মানে যুক্তির মাধ্যমে, যখন যুক্তির মাধ্যমে একটা বিষয়ের সাথে আরেকটা বিষয়ের সমতা দেখাবে সেটা হচ্ছে যুক্তিসম্মূলক। দেখো জ্যামিতিক বিষয়, বিভিন্ন বিষয় আসবে এখানে, জ্যামিতিক বিষয় আমরা একটু পরে নিচে দেখবো, এগুলো গুরুত্বপূর্ণ অতটা না, বাট এই চারটা হচ্ছে গুরুত্বপূর্ণ, এই দুটো বেশি একটা গুরুত্বপূর্ণ না সৃজনশীলের ক্ষেত্রে। আর বর্তমান ঘটনা সংযোজন, একটা ঘটনার সাথে আরেকটা ঘটনার মনে করো জুড়ে দেবে। মনে করো সাপোজ মাধ্যাকর্ষণ শক্তির কারণে হচ্ছে অনেক মানে যা ঘটে, মাধ্যাকর্ষণ শক্তির কারণে আরো অনেক কিছু ঘটে। তো মাধ্যাকর্ষণের কারণে মনে করো জোয়ার ভাটা ঘটতেছে বা চাঁদের আকর্ষণ বিকর্ষণ, তো এটার মাধ্যমে আরো কিছু ঘটতেছে। সুতরাং একটা ঘটনাকে আমরা আরেকটা ঘটনার সাথে জুড়ে দেবো, এই জুড়ে দিলে দেখবা সেমই ঘটনা ঘটবে এবং এখানেও একটা নিশ্চিত সিদ্ধান্ত বহিষ্ঠ করবে। সুতরাং আমাদের পূর্ণাঙ্গ আরোহ নিশ্চিত সিদ্ধান্ত বহিষ্ঠ করে, যুক্তিসম্মূলকও নিশ্চিত, এবং হচ্ছে ঘটনা সংযোজন হচ্ছে নিশ্চিত। তাহলে হচ্ছে আমরা এই তিনটা যে জিনিস বললাম লাস্টে, অপ্রকৃত আরোহ তিন প্রকার, পূর্ণাঙ্গ, যুক্তিসম্মূলক আর হচ্ছে ঘটনা সংযোজন, সেগুলো সবাই হচ্ছে নিশ্চিত সিদ্ধান্ত বহিষ্ঠ করবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো সবাই যারা ক্লাস করছো, এই টপিকটা এখন বুঝতে পারছো আশা করি। কুড়িগ্রাম গভর্নমেন্ট মহিলা কলেজ, কুড়িগ্রামে যেতে হবে আবার, আমাদের তুয়া আছে ওখানে। আচ্ছা, কুড়িগ্রাম বাংলাদেশে কিন্তু একটা শেষ দিকের জেলা, যেমন আমাদের মানে আমার নিজের জেলা সাতক্ষীরা জেলা, সেটাও একদম বাংলাদেশের মানচিত্রের শেষে। দেখবা বাংলাদেশে হচ্ছে 32টা জেলা সীমান্তবর্তী জেলা, আর বাকি 32টা জেলা হচ্ছে সীমান্তবর্তী না। ওকে, তাহলে আমরা নেক্সটে চলে যাই। আশা করি সবারই এই টপিক ক্লিয়ার। এখন দেখবো ফটাফট হয়ে যাবে, ফটাফট মানে হচ্ছে খুব দ্রুততার সাথে। এখন দেখ প্রকৃত আমরা একটু ডিটেলসে পড়বো, যেহেতু আমাদের সৃজনশীল আছে। নেত্রকোনা জেলা যাবো রিয়াজ। ওকে, তাহলে প্রকৃত আরোহ কাকে বলছে? মনে রাখবে আরোহমূলক লম্ফ। এই জিনিসটা মনে রাখতে হবে যে আরোহমূলক লম্ফটা কি। আরোহমূলক লম্ফ হচ্ছে আমাদের বলছে এই আরোহমূলক লম্ফ, ও আমার পেন আসে না এখনো, বলছে আরোহমূলক লম্ফ। দেখো এই আরোহমূলক মই ফয় হবে, এটা মই ফয়। তা আরোহমূলক লম্ফ মানে হচ্ছে এখানে আরেকটা নাম বলা হয় আরোহাত্মক লম্ফ। হচ্ছে আরোহমূলক লম্ফ বা আরোহাত্মক লম্ফ, এটার মানে হচ্ছে কম থেকে বেশিতে যাওয়া, বা বিশেষ থেকে সার্বিকে যাওয়া, এটাকে বলা হয় হচ্ছে সার্বিক গমন। এটাকে বলা হচ্ছে আমাদের আরোহাত্মক লম্ফ বা আরোহমূলক লম্ফ। সবখানে যেতেছে, কোথাও যাওয়া হচ্ছে না আসলে। আমি লাস্ট 23 সালে প্রচুর ঘুরছি, যে বাংলাদেশে এক মাথা থেকে আরেক মাথা গেছিলাম, তখন এখন আসলে ঘোরা হচ্ছে না, কারণ আমারও একাডেমিক লাইফের লাস্ট ইয়ার চলতেছে। আমার আগস্টে ফাইনাল ইয়ার পরীক্ষা, মানে 4th ইয়ার যেটা বলো সেটাই ফাইনাল ইয়ার। তো আমার খুব প্রেশারে যাওয়া লাগতেছে, পরীক্ষাটা না দিয়ে আসলে কোথাও যেতে পারবো না। সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে আশা করি ফ্রি হয়ে যাবো, তখন প্রচুর ট্যুর দিব, শীতকালও থাকবে, তো বাংলাদেশ চষে বেড়াবো এক মাথা থেকে আরেক মাথা। ওকে, আমার ইজি ইকোনমিক্স বইয়ের মতো লজিকের বই বের করা দরকার নেই তো, আমি তো ক্লাস নিয়ে ফেলছি তোমাদের, আর সবার জন্য দরকার আসলে, কিন্তু প্যারা আছে সব নিয়ে। আমি চাচ্ছি না এইসব নিয়ে প্রফেশনে ঢুকতে। যেমন আমার ভাই কিন্তু
মানে পড়ালেখা নিয়ে এই পড়ালেখা মানে উনি প্রফেশনটা হচ্ছে মানে কোচিং এর টাইপের, মানে আমার প্রফেশনটা এদিকে যাবে না, আমার প্রফেশনটা হচ্ছে জব কেন্দ্রে ঢুকে যাবো, তো সুতরাং আমি চাচ্ছি না এটা। ওকে, তাহলে দেখো আমরা বলছি হচ্ছে প্রকৃত আরোহ কি বললাম, যে সব আরোহের মূল বৈশিষ্ট্য, মনে রাখবে আরোহের মূল বৈশিষ্ট্য হচ্ছে আরোহমূলক লম্ফ। আরোহের মূল বৈশিষ্ট্য কি? আরোহমূলক লম্ফ। তো যেসব আরোহের মূল বৈশিষ্ট্য আরোহমূলক লম্ফ বিদ্যমান থাকে সেগুলো হচ্ছে প্রকৃত আরোহ বা যথার্থ আরোহ। প্রকৃত আরোহ বা যথার্থ আরোহ। আর প্রকৃত আরোহ একটা পারফেক্ট উদাহরণ দেখো, রবীন্দ্রনাথ হয় দার্শনিক, নজরুল হয় দার্শনিক, জসীমউদ্দিন হয় দার্শনিক, জীবনানন্দ হয় দার্শনিক, অতএব সকল কবি দার্শনিক। যেহেতু এই চারজনই কবি, তাই এখান থেকে সিদ্ধান্ত নিল সকলই কবি হয় দার্শনিক। এবং এটা হচ্ছে কিন্তু কম থেকে বেশিতে গেছে, বিশেষ থেকে সার্বিকে গেছে। এগুলো তো আমরা বুঝি, কম থেকে বেশিতে যাওয়া, কম থেকে বেশিতে যাওয়া, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আরোহমূলক লম্ফ বা আরোহাত্মক লম্ফ। ঠিক আছে, তো বললাম হচ্ছে যেখানে চারজন কবির জ্ঞানের প্রতি অনুরাগের বিষয় থেকে যে সকল কবি দার্শনিক এরূপ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার মানে এখানে যার উপর ভিত্তি করে সকল কবি সম্পর্কে সার্বিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা হচ্ছে আরোহ অনুমান আর আরোহাত্মক লম্ফ। আর এটা হচ্ছে আমাদের কম থেকে বেশিতে যাওয়া, এক কথা বিশেষ থেকে সার্বিকে গমন করা। ঠিক আছে, নেক্সটে চলে যাই। এখন দেখবা আরোহের মূল বৈশিষ্ট্য বলছে কি, আরোহমূলক লম্ফ বা আরোহমূলক লম্ফের উপস্থিতি। আর প্রকৃত আরোহ মানে হচ্ছে সেখানে কি থাকবে, আরোহমূলক লম্ফ মাস থাকবে। কি রে ক্যামেরা এমন হয়ে গেল কেন? ও ঠিক হয়েছে, বললাম প্রকৃত আরোহ হতে গেলে তাকে আরোহমূলক লম্ফ থাকবে। আর প্রকৃত আরোহর অপর নাম কিন্তু দেখছিলাম যথার্থ আরোহ বা সুসংগত আরোহ, সুসংহত আরোহ। ঠিক আছে, এখন প্রকৃত আরোহের প্রকারভেদ আমরা তো সবাই পড়ছি। প্রকৃত আরোহ 3 প্রকার, বৈজ্ঞানিক, অবৈজ্ঞানিক আর হচ্ছে সাদৃশ্যমান। আমি লাইভ থেকে এত পিছনে কেন? বলছে ঠিক আছে রিয়াজ। ওকে, তাহলে বললাম প্রকৃত আরোহ হচ্ছে আমাদের 3 প্রকার, বৈজ্ঞানিক, অবৈজ্ঞানিক আর হচ্ছে সাদৃশ্যমান। তো এই ক্ষেত্রে দেখি আমাদের বলতে এই 3টি আরোহের মধ্যে বৈজ্ঞানিক আরোহ অধিক গুরুত্বের দাবিদার, কারণ বৈজ্ঞানিক আরোহ বেশি গুরুত্ব বহন করবে। তো কেননা বৈজ্ঞানিক আরোহের প্রকৃতির নিয়মানুবর্ত নীতির পাশাপাশি কার্যকরণ নিয়মের উপর নির্ভর করে সিদ্ধান্ত গ্রহণ করে, যেটা আমি তোমাদেরকে প্রথমেই বলছি। তো এই কারণে বৈজ্ঞানিক আরোহের মাধ্যমে কিন্তু একটা নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো যায়, এটা আমি বলছি। বস্তুত কার্যকরণ সম্পর্ক অনুযায়ী কারণ এবং কার্যের মধ্যে অনিবার্য সম্পর্ক বিদ্যমান থাকে, এগুলোও সব আলোচনা করছি, মানে কারণ এবং কার্যের মধ্যে। তারপরে বলছে এই অনিবার্য সম্পর্কের কারণে বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্তের নিশ্চয়তা দেওয়া যায়, কেননা বৈজ্ঞানিক আরোহ হচ্ছে একটা মানে কারণ এবং কার্যের মধ্যে সম্পর্কটা বের করতে পারে, তো যার কারণে এটার নিশ্চয়তা আছে এবং সিদ্ধান্তটা নিশ্চিত হয়। আর অবৈজ্ঞানিক আরোহের সাহায্যে যে সিদ্ধান্ত উপনীত হওয়া যায় তা সম্ভাব্য। বলছিলাম আমরা যে অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত হয় সম্ভাব্য, এখানে কিন্তু সে কথা বলছে, কারণ এই আরোহ প্রকৃতির নিয়মানুবর্ত নীতি ও অবাধ অভিজ্ঞতার উপর নির্ভরশীল, মানে অভিজ্ঞতার মাধ্যমে নেয়, বাট এখানে কার্যকরণটা থাকে না। কিন্তু বলছে প্রকৃতির নিয়মানুবর্ত নীতি ও অবাধ অভিজ্ঞতার উপর নির্ভরশীল, তবে কোনো সময় বাস্তব অভিজ্ঞতার বিপরীত দৃষ্টান্ত কিন্তু পরিলক্ষিত হয়, মানে বাস্তবে যে ঘটনা ঘটছে এটা আমি যেটা মানে দেখছি এটার বাইরে কিন্তু অনেক কিছু ঘটতে পারে। তো পরিলক্ষিত হলে এই আরোহের সিদ্ধান্ত কিন্তু মিথ্যা বলে প্রতীয়মান হয়। যে অবৈজ্ঞানিক আরোহ তখনই মিথ্যা হয় যখন এটা হচ্ছে আমার যে অভিজ্ঞতা নিচ্ছি, আমার অনুকূল অভিজ্ঞতা নিচ্ছি, বাট প্রতিকূল অভিজ্ঞতা কিন্তু নেই, মানে আমার কাছ থেকে দূরবর্তী বা আমি যে সম্পর্কে না জানি তার সম্পর্কে সিদ্ধান্ত নিলে সেখানে কিন্তু আমার কি হবে, বিপরীত কোনো একটা কিছু ঘটতে পারে। তো বললাম এই কারণে যুক্তিবিদরা অবৈজ্ঞানিক আরোহ সিদ্ধান্তকে সম্ভাব্য বলে মনে করেন, মানে অবৈজ্ঞানিক মানে সিদ্ধান্ত হবে সম্ভাব্য। আবার বলছে সাদৃশ্য মানে মূল ভিত্তি কিন্তু সাদৃশ্য, সাদৃশ্য মানে মূল ভিত্তি সাদৃশ্য, মানে সাদৃশ্যের প্রেক্ষিতেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এখানে একটা ইন্টারেস্টিং কথা বলছে, সাদৃশ্যের সংখ্যা ও গুরুত্বের উপর নির্ভর করে, মানে সাদৃশ্যের যে সংখ্যা এবং তার গুরুত্বের উপর ভিত্তি করে সাদৃশ্য অনুমানের সিদ্ধান্তের গুরুত্ব কম নাকি বেশি সেটা বোঝা যায়। মানে আমার মিল যত বেশি থাকবে আমার সিদ্ধান্ত কিন্তু তত পারফেক্ট আসবে, যত আমার মিল থাকবে তত আমার সিদ্ধান্ত কি আসবে, পারফেক্ট আসবে। এই জন্য বলছে আমার হচ্ছে সাদৃশ্যের সংখ্যা ও গুরুত্বের মানে গুরুত্বের ভিত্তি করে সাদৃশ্য অনুমানের গুরুত্ব কম নাকি বেশি সেটা বোঝা যায়। আমরা এরপরে দেখবো হচ্ছে বৈজ্ঞানিক আরোহ কি এবং তার, তোমরা আশা করি এখন পারবা, কারণ আমি সবই বলে দিচ্ছি মূল বিষয়গুলো কি এখানে।
এখন বলছে যে আরোহণ মানে প্রকৃতির নিয়মানুবর্তী নীতি ও কার্যকরণ নিয়মের উপর ভিত্তি করে, বলছিলাম প্রকৃতির নিয়মানুবর্তী নীতিও থাকবে আর কার্যকরণ নিয়মের উপর ভিত্তি করে পরিবেশ পরিবর্তনের দ্বারা প্রত্যেকটি বিশেষ, মানে করো আগে যেভাবে ঘটতো এখন সে চেঞ্জ হয়ে গেছে, আপডেট হয়ে গেছে সমাজ, তোমাকে আপডেট তোমাকে হতে হবে। বাট অবৈজ্ঞানিক কি হয়, আপডেট হয় না, এটা সমস্যা। আর বৈজ্ঞানিক মানে হচ্ছে আপডেট তথ্য নিবে, আগে যেটা ঘটতো এখন সেটা ঘটতেছে না, এখন অন্যভাবে ঘটতেছে। এবং হচ্ছে প্রকৃতিতে কিন্তু সবসময় আগে বাচ্চা কাচ্চা ছোটবেলায় কি করতাম দেখতাম, ছোট বাচ্চা কাচ্চা মানে সে হচ্ছে খেলাধুলা করবে, মানে একটু মানে একটু মানে কি হবে, মানে ফোন টোন কিন্তু আমরা বুঝতাম না, কিন্তু এখনকার বাচ্চা দেখো ফোন ছাড়া বোঝে না, এখন সবাই খেলা করে গেমস অনলাইনে। বাট আগে আমরা ছোটবেলায় গেমস খেলাধুলা করতাম, ক্রিকেট, ফুটবল, মানে আরো কত খেলা আছে এলাকায় এইসব। বাট এখনকার কিন্তু এটা হয় না। সুতরাং আমাদের এই বৈজ্ঞানিক মানে এখানে কিন্তু অভিজ্ঞতা চেঞ্জ হবে। তো এই কথা বলছে যে পরিবেশ পরিবর্তনের দ্বারা প্রত্যেকটি বিশেষ দৃষ্টান্তের, পরিবেশ পরিবর্তনের দ্বারা প্রত্যেকটি বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে একটি সার্বিক সংশ্লেষক বাক্য, যেহেতু এটা আরোহ অনুমান, সুতরাং এখানে একটা যে সিদ্ধান্ত নেবে সেটা অবশ্যই একটা সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য হবে। এবং এর মধ্যে দুটি বস্তু ঘটনার মধ্যকার অনিবার্য সম্পর্কে স্থাপন করা হয়, তাকে বলবো হচ্ছে বৈজ্ঞানিক আরোহ। ঠিক আছে, বৈজ্ঞানিক আরোহ মানে বললাম যে প্রকৃতির নিয়মানুবর্তী নীতি এবং কার্যকর নীতির সাহায্যে এবং পরিবেশ পরিবর্তনের দ্বারা যে আমাদের কি হচ্ছে বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতা ভিত্তিতে যখন একটা সার্বিক সংশ্লেষক বাক্য গঠন করা হয় তাকে আমরা বলবো বৈজ্ঞানিক আরোহ। আর বৈজ্ঞানিক আরোহের কয়েকটা কথা বলছে, বৈজ্ঞানিক আরোহের ক্ষেত্রে কয়েকটি বিশেষ দৃষ্টান্তের গণনা ছাড়াও পরিবেশ পরিবর্তনের যে দৃষ্টান্তগুলো সেটা কিন্তু বিশেষ গুরুত্বের সাথে পরীক্ষা করা হয়, যেটা আমরা বললাম যে অবৈজ্ঞানিকে এই জিনিসটা খেয়াল করে না। ক্লাস তো ঠিকই আছে, আটকায় নাই তো, ক্লাস ঠিকই আছে, আটকায় নাই। ওকে, তাহলে বললাম যে বৈজ্ঞানিক আরোহের ক্ষেত্রে আমার বিশেষ এই যে দৃষ্টান্ত গণনা ছাড়াও আমাকে কি করতে হচ্ছে, আমাকে হচ্ছে পরিবেশ পরিবর্তনের বিষয়গুলো কিন্তু গুরুত্বের সাথে দেখতে হচ্ছে। যেমন হাসান হয় মরণশীল, শ্যামল হয় মরণশীল, কাশিম হয় মরণশীল। তারপর হচ্ছে দেখো পরীক্ষায় এরকম উদাহরণ আসলে তোমাকে এই এই ব্যাখ্যা দেওয়া লাগবে, এই ব্যাখ্যা দিলেই তুমি 3 এ 3 4 এ 4 পেয়ে যাবে, সহজ জিনিস। আর এগুলো মানে কোনটা কি চাইবে তখন গ দেখে আসবে, আর সাদৃশ্য বৈসাদৃশ্য দেখাতে বললে সেটা ঘ দেখে আসে। খেয়াল করো এই যে 4 জন মানুষের মরণশীল দেখে কি করতেছে, অতএব সকল মানুষের মরণশীল। এখন আমরা ব্যাখ্যাটা একটু খেয়াল করি। উপরের উদাহরণটিতে হাসান, শ্যামল, কাশেম, তুষারের মরণশীলতা পর্যবেক্ষণ করে সকল মানুষ সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে কি, যে সকল মানুষের মরণশীল। তো যে প্রক্রিয়ায় 4 জন থেকে সকল মানুষ সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সেটা কিন্তু আরোহমূলক লম্ফ, কারণ হচ্ছে কম থেকে বেশিতে যায়, তাই হচ্ছে আরোহমূলক লম্ফ। তাই এখানে আরোহের মৌলিক বৈশিষ্ট্য বিদ্যমান আছে, মৌলিক বৈশিষ্ট্য হচ্ছে আরোহমূলক লম্ফ এবং এটাই কারণে এটা প্রকৃত আরোহ। আবার কয়েকজন মানুষের সাথে মরণশীলতার কার্যকরণ সম্পর্কে কিন্তু আবিষ্কার করা হয়েছে, কারণ আমরা জানি জন্মগ্রহণ করে তার মৃত্যুবরণ করতে হবে মাস্ট। সুতরাং এই জন্ম নিলে মারা যেতে হবে, যে এটা হচ্ছে একটা কার্যকারণ নিয়ম, পৃথিবীতে আসলে তাকে চলে যেতে হবে, ছেড়ে যেতে হবে, এটাই বাস্তবতা। বাট আমরা মেনে নিতে পারি না অনেক সময়, মানে আবেগিক ভাবে। আসলেই সত্য, কারণ একজন মানুষের যদি আপনজন মারা যায় সেই বুঝে কষ্টটা আসলে কি, তখন আসলে তার সেন্স থাকে না। যার কারণে বলতেছে হচ্ছে আরো হচ্ছে মৌলিক বৈশিষ্ট্য এখানে কিন্তু বিদ্যমান আছে। এবং আবার কয়েকজন মানুষের মরণশীলতার সাথে যে কার্যকরণ সম্পর্ক আবিষ্কার করে, এখানে কি বলতেছে যে কার্যকরণ সম্পর্ক আবিষ্কার করার সাথে সাথে প্রকৃতির নিয়মানুবর্তী নীতির মাধ্যমেও সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে কি, ওই একই অবস্থা বিদ্যমান থাকলে অন্যান্য মানুষের আসলে মৃত্যু ঘটবে। ওকে, কি বলছিলাম যে এই কার্যকরণ এবং হচ্ছে যে মানে অনেক মানুষের মৃত্যুর যে বিষয়টা, এটা হচ্ছে কার্যকরণ নিয়ম এবং হচ্ছে প্রকৃতিতে দেখা যাচ্ছে মানে সবাই মারা যাচ্ছে অ্যাটলিস্ট, সেখান থেকে আসলে সিদ্ধান্ত কি নিছে, এখানে বৈজ্ঞানিক আরোহের যে সিদ্ধান্তের ক্ষেত্রে প্রকৃতির নিয়মানুবর্তী নীতি এবং কার্যকরণ নীতি এবং হচ্ছে আরোহমূলক লম্ফ আছে, যার কারণে এটা হচ্ছে বৈজ্ঞানিক আরোহ আর এটা হচ্ছে একটা প্রকৃত আরোহ। ঠিক আছে, বুঝতে পারছো? এটা আসলে মৃত্যুর কথাটা তো দেখলে একটা মানুষ আমার অনেক বিষয় মনে পড়ে, তো যার কারণে আমার এখন খারাপ লাগতেছে, ওয়ার্ডটা খুবই সাংঘাতিক, মেনে না বিষয়গুলো। ওকে, বুঝতে পারছো আই গেস, আমি তারপরে চলে যাই। এখন বলছে হচ্ছে কার্যকরণ সম্পর্কটা আসলে কি। দুটি বস্তু বা ঘটনার মধ্যকার অনিবার্য সম্পর্ককে কার্যকরণ সম্পর্ক বলা হয়। দুটি বস্তু বা ঘটনার মধ্যকার যে অনিবার্য সম্পর্ক আছে সেটাকে কার্যকরণ সম্পর্ক বলে। তো এই দুটি ঘটনায় যেটি হচ্ছে পূর্বে সংঘটিত হবে তাকে কারণ। আমরা বলছিলাম যে
আগে হচ্ছে কারণ, তারপর হচ্ছে কার্য। তার মানে দুটি ঘটনার মধ্যকার যে সম্পর্ক সেটা হচ্ছে কার্যকারণ। আমি আবার বলি, দুটি ঘটনার বা দুটি বস্তুর যে মধ্যকার একটা সম্পর্ক থাকে সেটা হচ্ছে কার্যকারণ। আর কার্যকারণ হচ্ছে প্রথম যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে কারণ, আর পরের যে ঘটনাটা ঘটবে কারণের ফলে যে কাজটা হবে, কারণের ফলে যা সংঘটিত হবে, কারণের ফল হিসেবে যেটা পাবো সেটা হচ্ছে কার্য। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কার্যকারণ নিয়ম, কারণ আগে আর কার্য পরে। এখন বৈজ্ঞানিক আরোহের বৈশিষ্ট্যগুলো খেয়াল করবো আমরা। বৈজ্ঞানিক আরোহের বলছিল হচ্ছে একটা মানে অন্যতম একটা শ্রেণীবিভাগ, তো এই আরোহের মধ্যে সকল গুরুত্ব বিদ্যমান থাকে। তো আরোহের নিশ্চিত সিদ্ধান্ত বৈশিষ্ট্য করে এটা দেখছি আমরা, এবং অন্যান্য আরোহ থেকে ভিন্ন কিছু বৈশিষ্ট্য ধারণ করে, কারণ অন্যান্য আরোহ তো মানে বৈজ্ঞানিক আরোহের মতো বৈশিষ্ট্য বহন করবে না, প্রত্যেকের একটা ভিন্ন ভিন্ন বিষয় আছে। তো দেখি প্রথমটা বলতেছে, বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত একটি সার্বিক সংশ্লেষ যুক্তিবাক্য। বৈজ্ঞানিক আরোহের যে সিদ্ধান্ত হবে সেটা সবসময় সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য। ঠিক আছে, বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত যেহেতু, কেননা এটা একটা আরোহ অনুমান, সুতরাং এটা সিদ্ধান্ত সবসময় সেটা আমরা বললাম যে বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত সবসময় একটা সার্বিক সংশ্লেষক বাক্য। কারণ হচ্ছে কি, যেহেতু একটা আরোহ অনুমান। দেন 2 নম্বর বলছে, বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত গৃহীত হয় ঘটনার অভিজ্ঞতা বা নিরীক্ষণ থেকে। এই যে আমরা ঘটনার অভিজ্ঞতা মানে কি, যেটা প্রকৃতিতে ঘটতেছে এই বিষয়টা দেখতেছি সবসময়, তার মানে এটা ঘটনার অভিজ্ঞতা থেকে নিচ্ছি আমরা। দেন বলছি বৈজ্ঞানিক আরোহতে আরোহমূলক লম্ফ থাকবে। কেন থাকবে? কারণ বৈজ্ঞানিক আরোহ ভাই একটা প্রকৃত আরোহ, আর প্রকৃত আরোহের মূল বৈশিষ্ট্য হচ্ছে আরোহমূলক লম্ফটা থাকবে সেখানে। 4 নম্বর বলছে, বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত প্রকৃতির নিয়মানুগত নীতি নির্ভর এবং কার্যকর নীতিও নির্ভর। কারণ হচ্ছে কি, বৈজ্ঞানিক আরোহ মানেই প্রকৃতির নিয়মানুগত নীতি এবং কার্যকর নীতি, দুই নীতি থাকবে। সুতরাং দুইটা কিন্তু আলাদা আলাদা পয়েন্টে লিখছে এখানে। তারপর বলছে, বৈজ্ঞানিক আরোহ পরিবেশ পরিবর্তনের মাধ্যমে কিন্তু কি করে, দৃষ্টান্তসমূহকে পর্যবেক্ষণ করে। মানে আগে যে মানে যেভাবে যে বৈশিষ্ট্য ছিল এখন কিন্তু চেঞ্জ হলেও আপডেট হবে আস্তে আস্তে। বৈজ্ঞানিক মানে সে আপডেট হবে, কখনো সে পূর্বের অবস্থা থাকবে না। সুতরাং এই পরিবেশ পরিবর্তন হচ্ছে, আমরা উদাহরণ দিচ্ছিলাম একটু আগে, তো পরিবেশ পরিবর্তনের মাধ্যমে কিন্তু সেও সিদ্ধান্তের ক্ষেত্রেও মানে ওই বিষয়টা মাথায় রেখেই সিদ্ধান্ত নিবে। সুতরাং পরিবেশ পরিবর্তনের সাথে সাথে কিন্তু সিদ্ধান্তটা কি হবে, ওই যে ওইভাবে তার ভিত্তিতে নিবে। দেন বলছি, বৈজ্ঞানিক আরোহের লক্ষ্য কি থাকে, মানে তার মূল লক্ষ্য মনে রাখবে। বৈজ্ঞানিক আরোহের একটা আলাদা লক্ষ্য থাকে, আরোহের একটা আলাদা লক্ষ্য বা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে তার সততা প্রতিষ্ঠা করা। ঠিক তেমনি আমাদের বৈজ্ঞানিক আরোহের মূল লক্ষ্য হচ্ছে বৈজ্ঞানিক আরোহের শেষ করে দীপ্ত শেষ করবো আসলে। তো বৈজ্ঞানিক আরোহের মূল লক্ষ্য কি, আকারগত বস্তুগত উভয় প্রকার সত্যতা প্রতিষ্ঠা করতে হবে। বৈজ্ঞানিক আরোহ মানে তার আকারগত বস্তুগত উভয় প্রকার সত্যতা প্রতিষ্ঠা করতে হবে, আর বৈজ্ঞানিক আরোহের একটা নিশ্চিত সিদ্ধান্ত প্রতিষ্ঠা করবে। তোমাদের মনে হয় আজকে অনেক ক্লাস হয়েছে, যার কারণে বেশি ভালো লাগতেছে। 50 পর্যন্ত নিব, 50-এর পরে আমি শেষ করে দেবো। ঠিক আছে, 10 মিনিট আগে শেষ করব। তাহলে এই যে বৈজ্ঞানিক আরোহের বৈশিষ্ট্যগুলো কি তোমরা বুঝতে পারছো? বৈজ্ঞানিক আরোহের বৈশিষ্ট্যগুলো কি বুঝতে পারছো? পারা যাবে আশা করি, তাই না? দেখো এই বৈশিষ্ট্যগুলো কিন্তু সহজ, আমি যে প্রথমে ওই আলোচনাটা করছি, ওই আলোচনাটা যারা খেয়াল করছো তাদের কাছে খুবই সহজ হয়ে যাবে। তুমি সেই পয়েন্টগুলো ইজিলি লিখতে পারবো তখন। ঠিক আছে, এখন আমরা অবৈজ্ঞানিক আসবো। অবৈজ্ঞানিকে জাস্ট এই সংজ্ঞা এবং বৈশিষ্ট্যগুলো খেয়াল করলে হয়ে যাবে। খেয়াল করো একটু, বলছি যে আরোহ অনুমান কার্যকরণ সম্পর্ক ছাড়াই, মানে কার্যকরণ সম্পর্ক যেখানে থাকবে না, জাস্ট কি করবে, কেবল প্রকৃতির নিয়মানুবর্ত নীতি বা প্রতিকূল দৃষ্টান্ত রহিত, মানে হচ্ছে ও শুধু কাছের জিনিসগুলো দেখবে, দূরের জিনিসগুলো দেখবে না। এই জন্য প্রতিকূল মানে হচ্ছে আমার জন্য দূরবর্তী, আর অনুকূল মানে হচ্ছে আমার জন্য ভালো, আমার জন্য কাছে, এই কথা বলতেছে। আমি আবার বলি, দেখো যে আরোহ অনুমান কার্যকরণ সম্পর্ক প্রতিষ্ঠা ছাড়াই বলছে কেবল মানে কার্যকরণ সম্পর্ক ছাড়াই কেবল প্রকৃতির নিয়মানুবর্ত নীতি বা প্রতিকূল দৃষ্টান্ত রহিত অভিজ্ঞতার মাধ্যমে যে আমাদের একটা সার্বিক সংশ্লেষ বাক্য প্রতিষ্ঠা করা হয় তাকে বলা হচ্ছে আমাদের অবৈজ্ঞানিক আরোহ। জাস্ট মনে রাখতে হবে, যেখানে আমাদের হচ্ছে মানে কার্যকরণ সম্পর্ক ছাড়াই প্রকৃতির নিয়মানুবর্ত নীতির সাহায্যে এবং প্রতিকূল রহিত দৃষ্টান্তের প্রেক্ষিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে বলা হয় প্রতিকূল দৃষ্টান্ত রহিত। মানে হচ্ছে প্রতিকূল দৃষ্টান্ত রহিত, দেখা হচ্ছে না, রহিত মানে হচ্ছে সেটাকে রোধ করা হচ্ছে, প্রতিকূল দৃষ্টান্ত রোধ করতেছে, মানে প্রতিকূল যে দৃষ্টান্ত আছে ওর মাধ্যমে যেগুলো ঘটে আমার দূরবর্তী স্থানেও সেগুলো আমি দেখতেছি না, না দেখে সিদ্ধান্ত নিচ্ছি এবং তার মাধ্যমে যে সার্বিক একটা সংশ্লেষ যুক্তিবাক্য প্রতিষ্ঠা করতেছে তাকে বলা হচ্ছে অবৈজ্ঞানিক আরোহ। এখন বলি যে বস্তুত আমাদের অপূর্ণ গণনায় অবৈজ্ঞানিক আরোহের ভিত্তি, মানে হচ্ছে পুরোপুরি গণনা করে না, এই জন্য বলছে অপূর্ণ গণনা, মানে সকল দৃষ্টান্ত এখানে ভালোভাবে খেয়াল করে না,
যার কারণে অপূর্ণ গণনা। তো এই জাতীয় আরোহ অনুমানে সংশ্লিষ্ট কতগুলো দৃষ্টান্তের গণনার ভিত্তিতেই সার্বিক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। দেখো খেয়াল করো, ইন্টারেস্টিং একটা জিনিস, এখানে কয়েকটা কথা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখানে বলছে এ পর্যন্ত যত বক দেখছি তার সবগুলো কি ছিল? সাদা, অতএব সকল বক হয় সাদা। তো আমরা দৈনন্দিন জীবনে কিন্তু যেসব ঘটনার সম্মুখীন হই সেসব ঘটনা কিন্তু কয়েকটি দৃষ্টান্ত একই রকম অভিজ্ঞতা পেলে এবং অন্য কোনো দৃষ্টান্তে ভিন্ন কোনো অভিজ্ঞতা না পেলে আমরা কি করি? খেয়াল করো, মানে আমি আমার লাইফে যে অভিজ্ঞতা পাইছি তার প্রেক্ষিতে সিদ্ধান্ত নিচ্ছি, বাট এছাড়াও কিন্তু আরো অনেক অভিজ্ঞতা আছে, বাট শুধু এগুলো যদি না পাই, আমরা না পেলে কি করব? যে আমরা যে অভিজ্ঞতার মাধ্যমে ওই জাতীয় দৃষ্টান্তের অভিজ্ঞতার যে সার্বিকীকরণ করি না, মানে করে আমি যেগুলো জানি তার প্রেক্ষিতে সিদ্ধান্ত নিচ্ছি, বাট আমার দূরবর্তী অনেকগুলো মানে ঘটনা ঘটছে তার প্রেক্ষিতে সিদ্ধান্ত নিচ্ছি না, জাস্ট আমার কাছের গুলাই তার প্রেক্ষিতে নিলে এটা হবে অবৈধ সার্বিকীকরণ প্রক্রিয়া। অবৈধ সার্বিকীকরণ প্রক্রিয়া। খেয়াল করে বলছে না এবং যত বক দেখছি সবগুলো সাদা, যদি এরকম বলে সিদ্ধান্ত নেয় তাহলে হচ্ছে, যদি বলে সকল বক সাদা তাহলে কিন্তু এটা অবৈধ সার্বিকীকরণ হবে। কারণ আমরা জানি বক কিন্তু বাংলাদেশে বক সাদা, বাট অনেক অনেক বক অনেক অনেক দেশের বক আছে সবুজ। অস্ট্রেলিয়ায় যাও তুমি, হচ্ছে মানে নর্ডিক দেশের গুলো, নরওয়ে, সুইডেন, কানাডা, নরওয়ে, সুইডেন এবং হচ্ছে ডেনমার্ক, এগুলোকে নর্ডিক কান্ট্রি বলে। তো নর্ডিক কান্ট্রি গুলো যাও, দেখবো ওদিকের বক গুলো হচ্ছে সবুজ। তখন কি হবে? আমি যে বাংলাদেশের বক আছে তাদের থেকেই সিদ্ধান্ত নিচ্ছি, জাস্ট অনুকূল দৃষ্টান্ত প্রতিকূল দৃষ্টান্ত রহিত করতেছি, তার প্রেক্ষিতে যদি আমি সিদ্ধান্ত নিই তাহলে সেটা হবে অবৈধ সার্বিকীকরণ। মানে আমি সবকিছু দৃষ্টান্ত না দেখেই সার্বিকীকরণের একটা সিদ্ধান্ত নিচ্ছি, সার্বিক সবার বিষয়ে, সব বক সম্পর্কে। সুতরাং এটা অবৈধ সার্বিকীকরণ। মনে রাখবা, পরীক্ষা আসতে পারে যে মানে অবৈজ্ঞানিক আধারের মাধ্যমে যে সিদ্ধান্ত নেওয়া হয় সেটা কোন ধরনের অনুভূতি ঘটে, সেটা হচ্ছে অবৈধ সার্বিকীকরণ অনুভূতি। ঠিক আছে? তো বলছে কোনো দৃষ্টান্তে ভিন্ন কোনো অভিজ্ঞতা না পেলে আমরা যে অভিজ্ঞতার মাধ্যমে ওই জাতীয় সিদ্ধান্তের অভিজ্ঞতার সার্বিকীকরণ করি, এর জাতীয় সার্বিকীকরণকে বলা হচ্ছে অবৈজ্ঞানিক আরোহ, আর এটা হচ্ছে অবৈধ সার্বিকীকরণ। ঠিক আছে? কাজে বলা যায় অবৈজ্ঞানিক আরোহের ভিত্তি হিসেবে কাজ করে কি? প্রতিকূল দৃষ্টান্ত রহিত অভিজ্ঞতা, মানে প্রতিকূল বিষয়টাকে অবজার্ভ করে না। আমি জাস্ট এই বৈশিষ্ট্যগুলো শেষ করবো আজকের বৈশিষ্ট্য পরে, আর মানে নেক্সট দিন ক্লাস নিব। এখন খেয়াল করো জাস্ট বৈশিষ্ট্যগুলো। বলছে অবৈজ্ঞানিক আরোহের প্রতিকূল দৃষ্টান্ত বিহীন অবাধ অভিজ্ঞতাকে গুরুত্ব প্রদান করা হয়। প্রতিকূল দৃষ্টান্ত দেখে না, তার মাধ্যমে সিদ্ধান্ত নিচ্ছে, ফলে এখানে কার্যকরণ সম্পর্ক কিন্তু থাকে না, অনুপস্থিত থাকে। তো অবৈজ্ঞানিক আরোহের প্রকৃতি বিশ্লেষণ করলে আমরা কয়েকটা বৈশিষ্ট্য পাবো। এখানে 8টা বৈশিষ্ট্য খেয়াল করবো, দেখবে সেম হচ্ছে বৈজ্ঞানিকের বৈশিষ্ট্য, এখানে বৈশিষ্ট্য সবই একই, জাস্ট একটা দুইটা জিনিস একটু অমিল আছে। একটা হচ্ছে এখানে আমাদের কি থাকবে, এখানে হচ্ছে কার্যকরণটা থাকবে না, আর ওখানে ছিল আর কি, এবং এখানে প্রতিকূলটা দেখা হবে না। খেয়াল করো, অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত সার্বিক বাক্য, এটাও আমাদের বৈজ্ঞানিক আরোহ ছিল। অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্তটি সংশ্লেষ বাক্য, মানে একটা দুইটা করছে আর কি। তো অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত সংশ্লেষের বাক্য, এটাও কিন্তু আগেরটাও ছিল। এবং অবৈজ্ঞানিক আরোহে কিন্তু আরোহমূলক লম্ফ থাকে, প্রকৃত আরোহ হলেই তাতে থাকবে। তো তিনটা জিনিস কমন। অবৈজ্ঞানিক আরোহ প্রকৃতির নিয়মানুগত নীতির সাহায্যে সিদ্ধান্ত গ্রহণ করে, তো বৈজ্ঞানিকও এই 4টাই ছিল। এবং বলছে অবৈজ্ঞানিক আরোহ সিদ্ধান্ত গ্রহণ করাই দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে, এটাও ওটাতে ছিল। দেখো, তারপর অবৈজ্ঞানিক আরোহ সিদ্ধান্ত সম্ভাব্য, হ্যাঁ, বাট বৈজ্ঞানিক আরোহ সিদ্ধান্ত নিশ্চিত। তারপরে বলতেছে অবৈজ্ঞানিক আরোহে জ্ঞাত থেকে, মানে এটা জাত দিছে, এটা হবে জ্ঞাত, এটা হচ্ছে প্রিন্ট মানে টাইপ মিস্টেক। ঠিক আছে? তারপর বলছে অবৈজ্ঞানিক আরোহের জ্ঞাত থেকে অজ্ঞাতে উত্তরণ সম্ভব হয়। তারপর বলছে লাস্ট অবৈজ্ঞানিক আরোহ হচ্ছে অভিজ্ঞতামূলক, মানে অভিজ্ঞতা প্রেক্ষিতে অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্তটা নেই। ঠিক আছে? অভিজ্ঞতা প্রেক্ষিতে, বাট প্রতিকূল অভিজ্ঞতা দেখে না। ওভারঅল তাহলে বৈজ্ঞানিক, অবৈজ্ঞানিক এবং হচ্ছে ওভারঅল প্যাক যতটা আলোচনা করছে আজকে, বুঝতে পারছো? যদি বুঝতে পারো জানাও, আমি হচ্ছে এরপরে ক্লাস শেষ করব। দীপ্ত শেষ করে দিলাম। দীপ্ত আমার মনোবিজ্ঞানের স্টুডেন্ট, সুতরাং ওর সাথে আমার প্রায় দেখা হয় ক্লাসে। ওকে দীপ্ত, শেষ করছি। আমাদের তুয়া বলছে যার কথা সত্য, কিন্তু কথা হচ্ছে সবার কথা ভাবতে হচ্ছে। ওকে রিয়াজ, ঠিক আছে, তাহলে আমরা আমাদের ক্লাস আজকে ক্লোজ করতে পারি এখানেই। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আমি তো আজকে ক্লাস নিতে চাই নাই, প্রথমে তোমাদের টেক্সট দিয়েছিলাম যে ক্লাস নিব না নোটিশ গ্রুপে, পরে আবার বলছি যে নিই, কারণ আমার মাঝে পাশে একটা কাজে আসলাম, টিউশনে ছিল, তো ভাবছি শিডিউল 8টা থেকে দিলে নিতে পারবো, তো 8টা থেকে দিয়েই নিয়ে ফেলছি। ঠিক আছে? ওকে, তাহলে নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।